মানকড় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রদের অনলাইন পাঠের মধ্য দিয়ে আমরা শুরু করছি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের অনলাইন পাঠের ব্যবস্থাপনা। আজকের বিষয়বস্তু বিষয় হচ্ছে ভৌতবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের মধ্যে আজকের পাঠ হচ্ছে পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার। এখন পদার্থ ভাবতে গেলে আমরা দেখব যে মৌলিক পদার্থ দিয়ে কিন্তু শুরু, এবং সেখানে বর্তমানে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি, যার মধ্যে 92টি হচ্ছে ন্যাচারাল, প্রকৃতির মধ্যে পাওয়া যাবে, এবং 26টি মৌল হচ্ছে বিজ্ঞানীরা বিভিন্নভাবে আর্টিফিশিয়ালি তৈরি করেছে। তাহলে এই 118টি মৌল সম্পর্কে ধারণা নেওয়া, তাদের ধর্ম, আকার, আকৃতি, বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা করতে গেলে মানুষের মধ্যে একটা বা আমাদের মধ্যে একটা প্রচুর সমস্যার সৃষ্টি, এবং যে সমস্যা কি তা আমাদেরকে মনে রাখাটা সব থেকে কষ্টকর। সেই আজকে একটা স্কুলে দেখা গেল যে ছাত্রছাত্রীরা টিফিন আওয়ার্সে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রছাত্রীরা দশম, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন আকারে, তাদের মুখ থেকে বোঝা যাবে না তার বয়স কত। কেউ পঞ্চম শ্রেণীর ছাত্র একটু লম্বা, কেউ দশম শ্রেণীর ছাত্র একটু হাইট কম। এমতো অবস্থায় আমাদের ডিআই সাহেব এসে গেলেন এবং একটি ছোটোখাটো ছাত্র দেখে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি উত্তর করবে। তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো, ভাবলো ছোট ছাত্র, নিশ্চয়ই 5-এ পড়ে, তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো, খুব ভালো উত্তর করে দিল। কিন্তু একটি তথাকথিত লম্বা পঞ্চম শ্রেণীর ছাত্রকে একটু উচ্চ শ্রেণীতে পড়ে জন্য তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলে সে কিন্তু উত্তর করতে পারলো না। অর্থাৎ ছাত্রটি কেমন ধরনের, কী ধরনের প্রশ্নের সে উত্তর করতে পারবে তাকে বাইরে থেকে দেখে কিন্তু তিনি বুঝতে পারলেন না। কিন্তু সমস্যার সমাধান করে দিলেন যে ঘন্টা দেয়, সঙ্গে সঙ্গে টিফিনের ঘন্টা পড়লো। প্রত্যেকটি ছাত্র কি করলো, নিজের নিজের শ্রেণীর মধ্যে চলে গেল, এবং নিজের নিজের শ্রেণীতে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করলো, তখন কিন্তু ডিআই সাহেব যখন প্রত্যেকটা রুমে যাচ্ছেন, যখন ভাবছেন যে ক্লাস 10, সেখানে ছাত্রের আকার যতই ছোট হোক, ক্লাস 10 যখন তাকে তিনি 10-এর কাম্য মানের প্রশ্ন জিজ্ঞাসা করবেন এবং তিনি সেখানে উত্তর পাচ্ছেন। সেই জন্য এই এতগুলি মৌল যেখানে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছিল, তাদেরকে একটা নির্দিষ্ট শ্রেণীবদ্ধ করার জন্য বিজ্ঞানীদের মধ্যে পদক্ষেপ শুরু হলো। যদিও যে মুহূর্তে পদক্ষেপ শুরু হয়েছিল তখন কিন্তু 118টি মৌল আবিষ্কৃত হয়নি, তখন মোটামুটি 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল। সে আবিষ্কৃত 63টা মৌল নিয়ে প্রথম পদক্ষেপ শুরু করেছিল 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ডোবেরিনার প্রথম পদক্ষেপ। তিনি কি করলেন, তিনি একসঙ্গে বড় পদক্ষেপ না নিয়ে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি 3টি মৌলকে নিলেন। লিথিয়াম, যার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 7, পরবর্তী ক্ষেত্রে সোডিয়াম, তার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23, এবং পটাশিয়াম, তার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39। এই 3টি পারমাণবিক গুরুত্ব মৌলের কিন্তু প্রত্যেকের ধর্ম কিন্তু একই ধর্মের 3টি মৌলকে নিয়ে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যম মৌলটির পারমাণবিক গুরুত্ব কিন্তু পাচ্ছি। অর্থাৎ আমরা যদি 7 আর 39 যোগ করি, তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে 23, যেটা কিন্তু সোডিয়ামের পারমাণবিক গুরুত্বের সঙ্গে সমান। এইরকম ভাবে তিনি পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করলেন ক্যালসিয়াম, তার পারমাণবিক গুরুত্ব 40, স্ট্রনসিয়াম, তার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 88, বেরিয়াম, তার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 137। এই 3টি মৌলের মধ্যে থেকে এদের প্রত্যেকের ধর্ম কিন্তু অনেকাংশে মিল আছে। ক্যালসিয়াম এবং বেরিয়াম, তাদের পারমাণবিক গুরুত্বকে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কে দেখা যাচ্ছে 177/2, মানে 88.5, যেটা নিয়ার অ্যাবাউট দ্য সেম অফ দি অ্যাটমিক ওয়েট অফ স্ট্রনসিয়াম। অর্থাৎ স্ট্রনসিয়ামের পারমাণবিক গুরুত্বের খুব কাছাকাছি। কিন্তু বিজ্ঞানী ডোবেরিনার একটি পদক্ষেপ ছাড়া পরবর্তী ক্ষেত্রে কোনো বৃহৎ সফলতা লাভ করতে পারেনি। অর্থাৎ এই পদক্ষেপের প্রথম ভূমিকা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তারপর
বিজ্ঞানী মহলকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, প্রায় 50 বছর, 50 বছরের কাছাকাছি, অর্থাৎ 46-47 বছরের সময়, অর্থাৎ 1864। সেক্ষেত্রে ব্রিটিশ বিজ্ঞানী নিউল্যান্ড এক ধাপ এগিয়ে গেলেন। নিউল্যান্ড কি করলেন? রবীন্দ্রনাথ যেমন 3টি করে মৌলকে ধরেছিলেন, নিউল্যান্ড কিন্তু 8টি করে মৌলকে খুঁজে নিলেন। এবং কি রকম ভাবে? আমরা যখন সারেগামা করি, যারা গান শেখে তারা ভালো করে জানবে, সেখানে সুর সপ্তকের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করে দেখেছি? প্রথমে সা, তারপর রে, তারপর গা, তারপর মা, পা, ধা, নি, নিয়ের পর আবার চলে আসছে সা। এই সায়ের সঙ্গে এই সায়ের যেমন ধর্মের মিল আছে, তিনি মৌলগুলোকে তেমনি পারমাণবিক গুরুত্ব ক্রমশ বাড়ছে সেভাবে সাজানো হলো। প্রথম মৌল হলো লিথিয়াম, তার 7, তারপর বেরিলিয়াম 9, তারপর হচ্ছে বোরন, তার হচ্ছে 10.8, তারপর হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপর হচ্ছে কার্বন, কার্বন হচ্ছে 12, তারপর হচ্ছে নাইট্রোজেন 14, অক্সিজেন 16, তারপর ফ্লোরিন হচ্ছে 19, তারপর সোডিয়াম হচ্ছে 23। পারমাণবিক গুরুত্ব ক্রমশ বাড়ছে, 7, 9, 10.8, 12, 14, 16, 19 এবং 23। দেখা গেল লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের ধর্মের বহুলাংশে মিল পাওয়া যাবে। তার যোজ্যতা থেকে শুরু করে তার লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এর যোজ্যতা 1, এর যোজ্যতা 1, এর বাইরে কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, এরও বাইরে কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধর্মের মিল পাওয়া যাচ্ছে। এবং শুধু লিথিয়াম সোডিয়ামকে নিয়েই নয়, এর পরবর্তী মৌলগুলোকেও তুমি লক্ষ্য করে দেখলেন। এর পরবর্তী ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়াম 24, তারপর বোরন অ্যালুমিনিয়াম 27, কার্বনের পর সিলিকন 28, নাইট্রোজেনের পর ফসফরাস 31, অক্সিজেনের পর সালফার 32, ক্লোরিনের পর ক্লোরিন, সেটা হচ্ছে 35.5, সোডিয়ামের পর চলে আসছি পটাশিয়াম 39, ম্যাগনেসিয়ামের পর ক্যালসিয়াম 40। অর্থাৎ প্রত্যেকটা মৌল, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, কার্বনের সঙ্গে সিলিকন, নাইট্রোজেনের সঙ্গে ফসফরাস, সালফারাস, অক্সিজেনের সঙ্গে সালফার, ক্লোরিনের সঙ্গে ক্লোরিনের, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ধর্মের অনেক মিল আছে। এর যোজ্যতা 7, এরও 4। এর যে যৌগ গঠন করবে ক্লোরিনও সেই ধরনের যৌগ গঠন করবে। এ যদি হাইড্রোজেন ফ্লোরাইড HF গঠন করে, HCl গঠন করবে। এখানে সোডিয়াম ক্লোরাইড NaCl গঠন করলো, পটাশিয়াম ক্লোরাইড KCl গঠন করলো। ম্যাগনেসিয়াম তার যোজ্যতা হচ্ছে 2, ক্যালসিয়াম তার যোজ্যতা হচ্ছে 2, এদের প্রত্যেকেরই বাইরে কক্ষপথে 2টি করে ইলেকট্রন আছে। অর্থাৎ প্রত্যেকটি মৌলের সঙ্গে প্রত্যেকটি মৌলের একটা সুন্দরভাবে একটা সমতা সৃষ্টি করে আসছে। কিন্তু বাদ সাধলো ক্যালসিয়ামের পরবর্তী মৌল। এর পরবর্তী মৌলের ক্ষেত্রে কিন্তু তার এই ভূমিকা কার্যকরী হলো না এবং ওই জায়গায় তাকে থেমে যেতে হলো। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর 50 বছর অপেক্ষা করতে হয়নি। ঠিক তার 5 বছর পরে 1869 খ্রিস্টাব্দে ইনি এলেন রাশিয়ান বিজ্ঞানী। রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ। তিনি কি বললেন? ওই 3টি বা 8টি ইত্যাদি ইত্যাদি নয়, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব হিসেবে আমি মৌলগুলোকে সাজিয়ে দিচ্ছি এবং সাজাতে গিয়ে কতগুলো শ্রেণী এবং কতগুলো পর্যায়ে ভাগ করছি। এবং সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে একই শ্রেণীভুক্ত মৌলগুলির মধ্যে ধর্মের মিল আছে কিনা। এবং সেক্ষেত্রে তিনি পরপর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলোকে সাজিয়ে দিলেন এবং সাজিয়ে দিয়ে লক্ষ্য করে দেখলেন একই রকমভাবে প্রথম সব থেকে ছোট মৌল হাইড্রোজেন সব থেকে হালকা, এবং যদিও তার সময় নিষ্ক্রিয় মৌলগুলি বেরোয়নি, তখন আবিষ্কৃত হয়নি। এবং হাইড্রোজেনের পর হচ্ছে লিথিয়াম, এটা ব্যতিক্রমী চরিত্র, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম,
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থোলিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইট। প্রত্যেকটি মৌলের সঙ্গে সেই শ্রেণীভুক্ত প্রত্যেকটি মৌলের ধর্মের বহুলাংশে মিল পাওয়া যাবে। অর্থাৎ একটা সফল পদক্ষেপ কিন্তু তিনি গ্রহণ করলেন। 1869 খ্রিস্টাব্দে আমরা একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছালাম, হ্যাঁ মৌলগুলি সম্পর্কে আমরা সঠিক ধারণা করতে পারব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখলেন যে পরবর্তী ক্ষেত্রে নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হলো এবং 1869 পরে 1871, ইন দি মিন টাইম 1870 সালে জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার তিনিও পাশাপাশি কিন্তু আর একটা পর্যায় সূত্রকে নিয়ে এলেন। কিন্তু দুজনেই কিন্তু 1882 খ্রিস্টাব্দে পুরস্কৃত পেয়েছেন। কিন্তু যেহেতু 1870 এবং 1869 একটু আগে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ তার মতামত প্রকাশ করেছেন সর্বসমক্ষে, সেই হিসাবে এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে মেন্ডেলিভের সূত্র হিসাবেই স্বীকৃতি পেয়েছে, অর্থাৎ লোথার মেয়ার সেভাবে কোনো স্বীকৃতি পায়নি। মেন্ডেলিভ পরবর্তী ক্ষেত্রে 1871 খ্রিস্টাব্দে 1871 সালে এসে সেই মুহূর্তে তিনি নিষ্ক্রিয় মৌলগুলোকে ভেবে নিলেন এবং নিষ্ক্রিয় মৌলগুলোর জন্য কোনো নির্দিষ্ট শ্রেণী না থাকার জন্য তিনি নিষ্ক্রিয় মৌলগুলোকে একটা শূন্য শ্রেণীর মধ্যে রাখলেন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, নিষ্ক্রিয় মৌলগুলোকে শূন্য শ্রেণীতে রাখলেন এবং এরকম ভাবে তিনি 7টা পর্যায়ে, অর্থাৎ যে সারিগুলো হচ্ছে অনুভূমিকভাবে অবস্থিত, অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত, এই প্রত্যেকটা সারিকে তিনি বললেন পিরিয়ড বা পর্যায়। যেগুলো ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থিত এই সারিগুলোকে বলা হচ্ছে গ্রুপ বা শ্রেণী, এবং শ্রেণীগুলোকে বললেন 1 থেকে 8 রোমান হরফে 1 থেকে 8, আর এটা 0, অর্থাৎ মোট 9টা শ্রেণীতে ভাগ করা হলো। এবং পর্যায় হচ্ছে সংখ্যাতে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7টি পর্যায় এবং 9টি শ্রেণীতে মৌলগুলিকে ভাগ করে। এবং সেক্ষেত্রে তার একটা সূত্র লিখলেন, যেটা হচ্ছে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মৌলগুলির বা বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এবং সেক্ষেত্রে কতগুলো সমস্যা দেখা দিল। 1 নম্বর হচ্ছে আর্গন, তার হচ্ছে 39.94, পটাশিয়াম তার হচ্ছে 39.1, অর্থাৎ পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে ক্লোরিনের হচ্ছে 35.546, 35-এর পর 39, 39.9, তারপর 39.1, অর্থাৎ 39.1 কি যাওয়া উচিত ছিল এই জায়গায় এবং 39.9 আসা উচিত ছিল এই জায়গায়। তা যদি আসতো, ক্ষার ধাতুর লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়ামের সঙ্গে আর্গন নিষ্ক্রিয় মৌল পড়ে যাচ্ছে এবং নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডনের সঙ্গে পড়ে যাচ্ছে পটাশিয়াম, ক্ষার ধাতু মৌল। সেক্ষেত্রে তিনি মৌলটির ধর্মটিকে গুরুত্ব দিয়ে পটাশিয়ামকে 1 নম্বর শ্রেণীতে এবং আর্গনকে নিষ্ক্রিয় মৌলের শ্রেণীতে রেখেছেন। একই ধরনের সমস্যা, যদিও এখানে 8ম গ্রুপটাকে দেখানো নেই। 8ম শ্রেণীভুক্ত মৌল হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল।
কোবাল্টের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে 58 পয়েন্ট, কোবাল্টের ক্ষেত্রে দেখা গেল কি কোবাল্টের ক্ষেত্রে 58.9 আর এর ক্ষেত্রে 58.6, 58.69, অর্থাৎ বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল কোবাল্ট কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল নিকেলের আগে বসেছে, যেটা নিকেল আগে বসে কোবাল্ট পরে বসা উচিত ছিল। আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, টেলুরিয়াম আয়োডিন, আয়োডিন হচ্ছে 127, টেলুরিয়াম সেখানে 126 দশমিক সামথিং। টেলুরিয়াম হচ্ছে 127, এটা 126.9, আর টেলুরিয়াম হচ্ছে 127.6, 127, 126, অর্থাৎ 127-এ যাওয়া উচিত ছিল পরে এবং আয়োডিনের আসা উচিত ছিল এ পাশে। তাহলে সেক্ষেত্রে অক্সিজেন সালফারের সঙ্গে আয়োডিন এবং ফ্লোরিন ক্লোরিনের সঙ্গে টেলুরিয়াম বসে যেত, কিন্তু ওই মৌলের অন্যান্য মৌলগুলোর সঙ্গে তাদের ধর্মের কোনো রকম মিল পাওয়া যাচ্ছিল না। সেই হিসেবে তিনি কিন্তু গুরুত্ব দিলেন যে না, ধর্মের ভিত্তিতে টেলুরিয়াম অক্সিজেন সালফারের সঙ্গেই বসবে এবং ফ্লোরিন ক্লোরিনের সঙ্গে আয়োডিন বসবে, যেটা পরবর্তী ক্ষেত্রে সংশোধন করা হলো। এবং পরবর্তী সংশোধনের ক্ষেত্রে কি লক্ষ্য করা গেল, এবং বিজ্ঞানীদের মধ্যে চিন্তা ভাবনা করলেন যে খ্রিস্টাব্দে এসে তারা বিভিন্ন রকমের এক্স রে ইত্যাদির মধ্য দিয়ে দেখলেন যে মৌলের মূল কাঠামো 1913-14-তে এসে প্রকৃতপক্ষে তার সংশোধন দেখা গেল। 1913-14 সালে এসে দেখলেন বিভিন্ন এক্স রে কাঠামো দিয়ে যে মৌলের পারমাণবিক ধর্ম তার পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে, তার পারমাণবিক গুরুত্বের উপরে নয়। তার মূল ধর্ম লক্ষ্য করছে পরমাণু ক্রমাঙ্কের উপরে। বা অ্যাটমিক নাম্বার। পারমাণবিক গুরুত্বের উপরে নয়। তাই পারমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে দেখা যাচ্ছে আর্গন তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18, পটাশিয়াম তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 19, অর্থাৎ আগে 18 এবং তারপর 19। এই সমস্যার সমাধান হয়েছে। কোবাল্ট এবং নিকেলের ক্ষেত্রে কোবাল্ট তার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 28, 27, নিকেলের হচ্ছে 28, অর্থাৎ কম পারমাণবিক ক্রমাঙ্ক তারপর বেশি পারমাণবিক ক্রমাঙ্ক। পরপর দিক থেকে আয়রন হচ্ছে 26, 27, 27, 28, তাদের বসানোর ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। এবং এই ধারণাটা প্রথম এলো যখন আইসোটোপ আবিষ্কার হলো। আইসোটোপ আবিষ্কারের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, একই মৌলের বিভিন্ন পারমাণবিক গুরুত্ব লক্ষ্য করা গেছে। বিভিন্ন পারমাণবিক গুরুত্ব থাকার জন্য তখন বাধ্য হয়ে পারমাণবিক গুরুত্বের পরিবর্তে পরমাণু ক্রমাঙ্কটাকে বেছে নেওয়া হলো। এবং টেলুরিয়াম আয়োডিনের ক্ষেত্রে কি লক্ষ্য করা গেছে, টেলুরিয়াম হচ্ছে সেই জায়গায়, টেলুরিয়াম হচ্ছে 52, আয়োডিন হচ্ছে 53, অর্থাৎ কম পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল টেলুরিয়াম আগে বসেছে, বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল আয়োডিন পরে বসেছে। অর্থাৎ প্রাথমিকভাবে যে সমস্যাটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু পর্যায় সূত্রের সামান্য একটু পরিবর্তনের ফলে সমাজ সম্পন্ন করা সম্ভব হয়েছিল। এবং নতুন পর্যায় সূত্রটা কি দাঁড়াবে, বিভিন্ন মৌলের বা মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে, ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মেন্ডেলিভের মূল সূত্রতে ছিল পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এখন সেটা সংশোধিত হয়ে এলো পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত। অর্থাৎ এই সমস্যা কিন্তু সমাধান হলো। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মেন্ডেলিভকে কাজ করতে হয়েছে। মেন্ডেলিভ যখন কাজ করছেন তখন কিন্তু বেশ কিছু মৌল আবিষ্কৃত হয়নি, যেমন সিলিকন আবিষ্কৃত হয়নি। তিনি বলে দিলেন সিলিকন, যে মৌলগুলো আবিষ্কৃত হয়নি সেই মৌলগুলো সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করলেন, এবং সেই গ্রুপের অন্যান্য মৌলগুলি ধর্ম দেখে সেই মৌলগুলি তিনি বলে দিলেন যে এই মৌলটির এই এই ধর্ম হবে, এর আনুমানিক পারমাণবিক গুরুত্ব এই হবে, ইত্যাদি ইত্যাদি। এবং পরবর্তী ক্ষেত্রে মৌলগুলি যখন আবিষ্কৃত হয়েছে, যেমন জার্মেনিয়ামের ক্ষেত্রে তিনি সিলিকন এসে বললেন যে একা সিলিকন, তার নামকরণ করলেন। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে ওই মৌলটি আবিষ্কৃত হওয়ার পর প্রত্যেকটি ধর্ম কিন্তু তার ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে গেছে। এর ফলে অনেক নতুন মৌল কিন্তু আবিষ্কৃত হওয়া সম্ভব হচ্ছে। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর একটা বড় পদক্ষেপ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা এই একই শ্রেণীতে মৌলগুলির আকার কিভাবে বাড়ছে,
আয়তন কিভাবে বাড়ছে, যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তার যোজ্যতার কিরকম পরিবর্তন। যোজ্যতার দিক থেকে দেখা যাবে যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো আমরা যোজ্যতা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। অক্সিজেনের ভিত্তিতে পরিবর্তন একরকম হবে, হাইড্রোজেনের সাপেক্ষে যোজ্যতার একরকম পরিবর্তন হবে। যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো পরমাণুর আকার পরিবর্তন হবে, যত উপর থেকে নিচের দিকে যাবো পরমাণুর আকার পরিবর্তন হবে, ধাতব ধর্মের পরিবর্তন হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং তার সঙ্গে আজকের এই যে ক্লাস হলো, এই ক্লাসের ক্ষেত্রে তোমরা বাড়িতে পড়বে এবং বাড়িতে পড়ে তোমাদের যে সমস্যা হবে এই সমস্যাগুলো খাতায় লিপিবদ্ধ করবে এবং আমাদেরকে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে প্রশ্ন করবে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আমাদের আগামী দিনের সাফল্য কামনা করছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।